গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেয়া যাবে না দলের বাইরে, গোপন ব্যালটে হলে ভালো হতো বলছে বিরোধীরা। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিচ্ছি। একটি কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার, জানালেন মন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ পাবে সবাই। আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। আমরা কিন্তু অকটেন গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে, জানালেন মন্ত্রী। কথা কেটে পত্রিকায় প্রকাশের অভিযোগ। দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে কাজ করছে আমেরিকান চেম্বার। প্রধানমন্ত্রীর সাথে অ্যামচেমের বৈঠক, সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট। রয়ের প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার সময়ের মতো আচরণ করা যাবে না। ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি, নিহত বেড়ে 132। আজকে পড়াদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইসির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট হবে। তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানান তিনি। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন রাষ্ট্রপতি নির্বাচিত না হয় সেজন্য 11 দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমরা সবাই মিলে জুলাই সনদ রচনা করলাম এবং সংস্কার গণভোটের গণরায়ও পক্ষে আসলো। তো সেটা আমাদের জন্য একটা দুঃখজনক, হতাশাজনক। কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। একটি কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সবাই সমান সুযোগ পাবে। এনার্জি রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানান, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক। কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্র করতে চায় সরকার, কিন্তু এ ধরনের প্ল্যান্ট করার ব্যাপারে দাতা দেশগুলোর আপত্তি আছে। মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, কিন্তু আমলাতন্ত্রের কারণে সময় বেশি লেগে যায় বলে জানান মন্ত্রী। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহে অর্থের ঘাটতি আছে, নানা উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছে সরকার। প্রতিমন্ত্রী আরও জানান, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের বাল্ক অ্যামাউন্টে এলপিজি এনে দেবে সরকার। ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করার জন্য মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধীদের বীরত্বের নয়, দালালি করার ইতিহাস আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সকালে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ পরবর্তী সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বাধীনতার পরেও সুযোগ সুবিধার আশায় ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সাথে মিশেছিল স্বাধীনতা বিরোধীরা। বিরোধী দলের মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সেগুনবাগিচা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। লড়াই করে ছিনিয়ে নিয়ে এসছে, তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলি। আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে মুক্তি সেনার
চোখের ঝিলিক দেখছে, আমরা সেই জাতি। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন। এমপিও শিক্ষকদের এনটিআরসিএ সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এটি আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। তার অভিযোগ, গুপ্ত কেউ কথা কেটে পত্রিকায় প্রকাশ করেছে। কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজে নেমেছে সরকার। 2017 সালে 32,000 শিক্ষকের নামে মামলা হয়েছে। সেই সব মামলা পরিষ্কার করার পরেও আবারও মামলা হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে 14,300 শিক্ষকের পদায়ন হয়নি বলে জানান তিনি। ডিসেম্বরের মধ্যে শিক্ষক খুঁজে না পাওয়ারও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। আগামী পরীক্ষায়ও শিক্ষার্থীদের ভালো করা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। হু সেড ইট? একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী একথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যামচেম বাংলাদেশের পক্ষেও সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকার প্রধানের সাক্ষাতে ডিজিটাল কমার্সের গতি বাড়ানো, পেমেন্ট নিরাপত্তা ও ডিজিটাল লেনদেনের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়। ভিসার এশিয়া প্যাসিফিক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন স্টিফেন কার্পিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই-কমার্স খাত ও আর্থিক অবকাঠামোতে বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন। জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ায় নতুন আর উল্লেখযোগ্য কিছু বিধান রাখা হয়েছে। জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদের ঐচ্ছিক প্রোটোকল অনুযায়ী হেফাজতে, নির্যাতন, মৃত্যু বা গুম রোধে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট গঠনের কথা বলা হয়েছে। এই ইউনিটের মাধ্যমে মানবাধিকার কমিশন সব ধরনের আটক, কেন্দ্রে আগাম নোটিশ ছাড়াই আকস্মিক পরিদর্শনের বিশেষ ক্ষমতা পাবে। এছাড়াও কমিশন গঠন ও এর মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনার তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বা সম্ভাব্য ক্ষতি রোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের নিজস্ব তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য অভিযোগ দায়েরের পদ্ধতি সহজ ও স্পষ্ট করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এর আগেই খসড়া আইনটির কিছু দিক নিয়ে সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, নতুন আইনের খসড়ায় আগের মতোই কিছু সীমাবদ্ধতা আছে। এর ফলে কমিশন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার মতো শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা যাবে না। কোনো সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলা বাহিনীর সদস্য মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত হলেও আদালত বা কমিশনের স্বতঃস্ফূর্ত আদেশ ছাড়া তাকে গ্রেফতার করতে সরকারের পূর্বানুমতির প্রয়োজন হবে। আইনটির খসড়া নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ায় নতুন আরও উল্লেখযোগ্য দিক যেগুলো আছে, কি কি দেখছেন আপনি?
সবচেয়ে বড় দিক আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এখানে ওই ন্যাশনাল প্রিভেন্টেটিভ মেকানিজম বা যেখানে আটক করা হয়, কাউকে গ্রেফতার করে রাখা হয়, সেই সব জায়গাগুলোকে পরিদর্শন করতে পারবে কমিশন। এটা খুবই বড় একটা নতুন একটা ব্যাপার, যেটা আগে আমাদের 2009-এর আইন ছিল না। এখন নতুন করে আইন এসছে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা রাখা হয়েছিল, কিন্তু সেই আইনটা তো অবশ্যই এখন আবার সংশোধন করা হয়েছে। তার মানে এটা খুব ইতিবাচক দিক। আরেকটা পরিবর্তন এসছে, গতবারে আমরা যে খসড়াটা দেখলাম সেটার থেকে সরকার যে খসড়াটা প্রথমে দিয়েছিল, সেই পরিবর্তনটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি কোনো ধরনের অভিযোগ আসে মানবাধিকার লঙ্ঘনের, প্রথম খসড়াতে, আগের খসড়াতে বলা হয়েছিল যে শুধু নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা তদন্ত করে একটা প্রতিবেদন দিবে কমিশনের কাছে। কিন্তু এখন এটাকে আরেকটু শক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে তারা একটা প্রতিবেদন দিবে, যদি কিন্তু ওদের প্রতিবেদন যদি সন্তোষজনক মনে না করা হয় তাহলে কমিশন নিজের উদ্যোগ নিতে পারবে। তো এটা অবশ্যই আগের চাইতে ভালো। তারপরে আমাদের একটু চিন্তা থেকে যায় যে জরুরি, যেহেতু সময় দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী রিপোর্ট দিতে বেশ কিছু সময় নিতে পারে, যে জরুরি কোনো অবস্থা, জরুরি কোনো ঘটনা যদি ঘটে, যেমন আবার যদি গুমের অভিযোগ আসে, যেমন ইদানিং আমরা দেখেছি একটা ঘটনা ঘটেছে বা অভিযোগ এসছে, সেখানে আসলে জরুরি ভিত্তিতে মানবাধিকার কমিশন কাজ করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। আরো দুটো ইতিবাচক দিক একটু বলতে চাই, যে একটা হচ্ছে যে এখানে সিলেকশন কমিটি বা বাছাই কমিটির ব্যাপারে বলা হয়েছে যে 2 জন নাগরিক সমাজের নেতৃবৃন্দ সেখানে থাকবেন, যাদের অবশ্যই ট্র্যাক রেকর্ড আছে মানবাধিকারের বিষয়ে কাজ করার ক্ষেত্রে। আরেকটি বিষয় যেখানে কমিশনের স্বতন্ত্র থাকার এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষমতা বাড়ানো হচ্ছে, যে বলা হচ্ছে যে কমিশন নিজের বিধিমালা তৈরি করতে পারবে, সরকার এটা করবে না। আবার কিছু জায়গায় আমাদের এখনো চিন্তা আছে, যেসব সুপারিশগুলো নাগরিক সমাজ থেকে এসেছিল সেগুলো যথার্থভাবে এখনো আসে নাই। বিশেষ করে কমিশনের স্বতন্ত্র বা স্বাধীন থাকার যে দরকার ছিল, সেখানে আমরা দেখছি যে এখানে বলা হচ্ছে যে কমিশনের সদস্য এবং সভাপতি ওনাদেরকে কিন্তু সরানোর ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারের কাছে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। কোন গ্রাউন্ডে তাদেরকে রিমুভ করা হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা কিভাবে তদন্ত হবে, স্বচ্ছ প্রক্রিয়া থাকবে কিনা, এটা এখনো স্পষ্ট করা হয়নি। কমিশনের কোথায় কোথায় অফিস হবে এই ব্যাপারে গভর্নমেন্টের, সরকারের হস্তক্ষেপ থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখানে আমরা চেয়েছিলাম যে কমিশন থেকে যে রিপোর্টটা আসবে সেটা যাতে সংসদের কাছে পেশ করার একটা ব্যবস্থা রাখা হয়। বলা হয়েছে এটা রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে। আরো ইতিবাচক একটা বিষয় যোগ হয়েছে, এখানে বলা হয়েছে যে রিপোর্টটা নাগরিক সমাজের সাথে এটার মত বিনিময় হবে, কিন্তু আমরা চেয়েছিলাম যে সংসদের কাছেও পেশ করা হোক, কারণ সংসদে এই বিষয়গুলো নিয়ে চলছে, তাহলে আলোচনা হতে পারে। আর লাস্ট একটা পয়েন্ট বলতে চাচ্ছি যে অনেকের এটা একটা সুপারিশ ছিল যে যেহেতু আমরা দেখছি আইনটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ফল হিসেবে এবং গত 2 বছরের একটা ফলাফল হিসেবে, আমরা চাচ্ছিলাম যে এখানে প্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থা থাকে কমিশনার নিয়োগের ক্ষেত্রে। সেখানে অবশ্যই নারীদের অংশগ্রহণ যাতে থাকে, অবশ্যই সেখানে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ যাতে থাকে, সমতা যেন থাকে। ব্যারিস্টার সারা হোসেন, একটি বিশেষ ইউনিট তো গঠনের কথা বলা হয়েছে হেফাজতে নির্যাতন এবং গুম রোধে। এই ইউনিটের স্বায়ত্তশাসন কতটা নিশ্চিত করা হবে এবং সেই সাথে সরকারি কর্মকর্তা এবং শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই আইন কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন? যেটা বলছিলাম যে একদিকে দেখছি যে ক্ষমতা দেওয়া হয়েছে, যে কমিশন যখন যদি মনে করে যে নির্বাহী যে সেনাবাহিনী অথবা নিরাপত্তা বাহিনী অথবা আইনপ্রয়োগকারী সংস্থার নিজস্ব প্রতিবেদন, তদন্তমূলক প্রতিবেদন সন্তোষজনক নেওয়া হয়, তারা কিন্তু এটা নিয়ে তদন্ত করতে পারবেন এবং তারা নিজস্ব ব্যবস্থা নিতে পারবেন। সো এইটা অবশ্যই আমাদের পুরনো 2009 সনের আইনের চাইতে পজিটিভ। কিন্তু যদি জরুরি কোনো কিছু করতে হয় সেটা আসলে কতদূর সম্ভব হবে কমিশনের মাধ্যমে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেল। যেহেতু টাইম দেওয়া হচ্ছে এখানে কমিশনকে, যে কোনো বাহিনীকে এরকম রেসপন্স দেওয়ার জন্য। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কমিশন তো একমাত্র প্রতিষ্ঠান না, আমাদের আদালতও আছে এবং ওরকম জরুরি অবস্থা হলে হয়তো আদালতে গিয়ে সেখান থেকে আমরা সুরাহা পেতে পারবো। কিন্তু যে আইনটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেখানে যতদূর ক্ষমতা দেওয়া হয়েছিল কমিশনকে নিরাপত্তা বাহিনীর ব্যাপারে তদন্ত করার জন্য, সেটা থেকে
সেটা থেকে এই আইনটা একটু দুর্বল। একই সাথে বলবো যে 2009 সনের যে আইনটা, যেটা এর মধ্যে বহাল ছিল, সেটার থেকে এটা শক্তিশালী। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ দুপুরে বাংলাদেশে সময় দেবার জন্য। জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র জনতার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। আর শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত, আন্তর্জাতিক গণমাধ্যম সহ। প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে বলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। এমন চাঞ্চল্যকর ফোনালাপ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। ফোনালাপটি ফরেনসিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার দায়ে এরই মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। মূলত নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকে ছাত্র জনতাকে হত্যায় সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা। অন্য কিছু করে লাভ নেই, তোরা পড়াবি আমরা পড়াবো। এবার আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি গোপন ও চাঞ্চল্যকর ফোনালাপ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ফোনালাপটি সিআইডি থেকে ফরেনসিক করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওরা আগুন দেখছে, ওদের বাড়ি ঘর আছে না, আমার বসে থাকার সময় নেই, আমাদের তো ঠেকাইতে হবে। ফোনালাপে শোনা যায় ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ একসঙ্গে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন, এমনটা শোনা যায় কথোপকথনে। বারবার ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে তুমি আমাদের নেতাকর্মীকে বলে দাও যারা যারা এই আন্দোলনে সহিংসতা করছে বলে আমাদের কাছে নিয়ে আসে তাদের বাড়িঘর খুঁজে খুঁজে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে খুঁজে আগুন লাগিয়ে দাও। এটা শেখ হাসিনার সরাসরি নির্দেশ। র্যাব ও বিজিবির হেলিকপ্টার দিয়ে আন্দোলন ছত্রভঙ্গ করতে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, সেই তথ্য মিলে কথোপকথনে। আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম আর প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদেরকে দিয়ে রাষ্ট্রীয় স্থাপনা পড়িয়ে দেওয়া এবং আন্দোলনকারীদের উপরে দায় চাপানো। প্রসিকিউশন বলছে তাদের এই ফোনালাপ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের একটি অকাট্য প্রমাণ, যা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জেলায় জেলায় ফোন করেছো, তুমি কি উপজেলায় উপজেলায় ফোন করেছো? প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ফোন করে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো আন্দোলন প্রতিহত করার জন্য। এইভাবে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের উপর নির্যাতন করেছে। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় এখন পর্যন্ত 14টি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চীন থেকে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। এর আগে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণ ও রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারোর সাথে সম্পর্ক করবে না। তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে গত 17 বছরের মতো ভারত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ব্রিক্স সম্মেলনে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘরে একদিন স্কুলের শিক্ষার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে স্কুল শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা থাকবে। জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘরেও তাদের ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন, কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের 312টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ভয়াবহ এই ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে। অন্যদিকে ছাত্রছাত্রীর ঝরে পড়াকে কারণ হিসেবে দুষছেন শিক্ষকরা। বোর্ড কর্মকর্তারা জানান, এসব স্কুলের প্রধানদের থেকে নেওয়া হবে ব্যাখ্যা, পরবর্তীতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
গ্রামের মেঠোপথের পাশে ঠায় দাঁড়ানো ছোট্ট একটি স্কুল। বন্ধ গেট দেখে বোঝার উপায় নেই শেষ কবে খোলা হয়েছিল। এই বছর এসএসসিতে স্কুলটির ১৩ শিক্ষার্থী অংশ নেয়। দুর্ভাগ্যক্রমে কেউই পাশ করতে পারেনি। এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি রাজশাহী বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৬টি। শিক্ষক না ভালো, আবার আমার বিটিয়ে যা বলেছি বই দেখে ইত্যাপু তাও কিছু বলার নাই। 11 জন পরীক্ষা দিচ্ছি, 11 জনই আপনার গণিতেই ফেল করেছি, অন্য সব সাবজেক্টেই তো পাস আছি। আইসা আপনার মনে করেন মাস্টাররা ওই অফিস ঘরে বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে, ছেলে পেলে ওই খেলাধুলা একটু করে করবে। এসএসসিতে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে দিনাজপুর বোর্ডে এরকম স্কুলের সংখ্যা 18টি। তার মধ্যে একটি কুড়িগ্রাম সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড ছাড়া কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। মাত্র একজন শিক্ষার্থী এসএসসি দিয়েও পাশ করতে পারেনি। জেলার 4টি বিদ্যালয়ে একইভাবে ফল বিপর্যয় হয়েছে। ভুতুরে বাড়ির মতো পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই এখানে উন্নয়ন হোক। যেহেতু আমাদের স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ, এখানে এই কারণে খারাপ হয়েছে। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। ঠাকুরগাঁয়ের 5টি বিদ্যালয় রয়েছে সেই তালিকায়। তাই সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর যখন শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতেছে, তখন সেসব স্কুলে শুনশান নীরবতা। কয়েকটি স্কুল একেবারেই জনমানবহীন। সন্তানদের ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষকরা দায় এড়াতে বলছেন নানা সমস্যার কথা। আমার মেয়ে এখানে পড়ছে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের। এবার মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে 3 সাবজেক্ট। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। আর বিশেষ তো দেখতেছেন যে স্কুলের কি অবস্থা। এইরকম একটা প্রতিষ্ঠানে কোনো আর্টসের কোনো স্টুডেন্ট নেই, বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু আমাদেরকে মানে তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। এটা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টই ফেল করছে, আর্টসের সাবজেক্টগুলো রেজাল্ট ভালো, এবং সব মিলে যে মানে রেজাল্টের গ্রেড এটাও আবার ভালো আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট খারাপ করছে। যশোর বোর্ডের 11টি স্কুলের কোনো পরীক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়নি। এসব বিষয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন সেসব বিদ্যালয়ের প্রধানদের থেকে নেওয়া হবে লিখিত ব্যাখ্যা। সেই সাথে সরেজমিনে তদন্ত করার কথাও জানান। মানে একজনও পাস করে নাই, তাদের জন্য আমরা বোর্ড থেকে একটা টিম তৈরি করব। এই টিম সশরীরে গিয়ে মানে সরেজমিনে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে জানাবো। শিক্ষক আছে, শিক্ষার্থী হাতে সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হওয়ার কারণেও ফেলের যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি, এবং এর বিষয়ে আমরা পরবর্তী তাদের কাছ থেকে যে লিখিত চেয়েছি, লিখিত চাওয়ার পরে আমরা ফলো আপ দেব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকালে বানিয়াচো পাটুয়ারি বাড়ি এলাকায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকাগামী আল আরাফা পরিবহনের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বালুবাহী ট্রাকের। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক আব্দুল ওহাব, বাস চালক কামাল হোসেন ও সুপারভাইজার শোভন মিয়া সহ 3 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বালু ট্রাকের ড্রাইভার তার সাইডে ছিল, কিন্তু আলারপা বাসের রং সাইডে যাওয়ার পরবর্তীতে তারা দুজনের নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্যাসেঞ্জার, ট্রাকের ড্রাইভার হিল বা 3 জন মারা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজও যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আমতলী থেকে সুয়াগাজী পর্যন্ত অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে ঢাকামুখী লেনে গাড়ির জট দেখা দিয়েছে। স্থানীয়রা জানায় মহাসড়কের আমতলী অংশ দীর্ঘদিন ধরেই বেহাল, খানাখন্দে ভরা। সড়কের কোথাও কোথাও সংস্কার কাজ চলছে। চলমান কাজ আর খানাখন্দের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। হাইওয়ে পুলিশ জানিয়েছে যানজট নিরসনে কাজ করছে তারা, তবে সড়ক সংস্কার কাজ চলমান থাকায় ধীর গতিতে চলছে গাড়ি।
ওই বৃষ্টির কারণে রাস্তা ভাঙি গেছে, ওই জায়গা ক্যান্টনমেন্টের আগে দিয়ে আর কি ওই জায়গাতেই যাম। 3 ঘন্টার উপরে, আজকে প্রায় 10 দিনের উপরে জামটা। আমরা চট্টগ্রাম থেকে আসছি, মনে করেন এখানে যাবে প্রায় 2 ঘন্টার মতো। অবশেষে খুলছে জট, প্রায় চূড়ান্ত পরিচালনা পদ্ধতি। শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল চলবে কোম্পানি আইনে। দ্রুতই গঠন করা হবে আলাদা পরিচালনা পর্ষদ। শুরু হবে জনবল নিয়োগ। কর্পোরেট ব্যবস্থায় চলবে এই হাসপাতালটি। নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রীর আশা, বিশ্বমানের সেবা সুবিধা মিলবে এই হাসপাতালে। হাসান মিসবার রিপোর্ট। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি প্রতিষ্ঠান সুপার স্পেশালাইজড হাসপাতাল। নির্মাণ শেষে বাংলাদেশ সরকারের কাছে এটি হস্তান্তর করে দক্ষিণ কোরিয়া। এরপরই শুরু হয় দুর্নীতি আর অব্যবস্থাপনা। এভাবেই প্রায় 4 বছর ধরে অলস পড়ে আছে 1,500 কোটি টাকার হাসপাতালটি। নতুন সরকার আসার পর নেওয়া হয় উদ্যোগ, সংশোধন করা হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আইন। এটি এখন পরিচালনা করবে আলাদা বোর্ড অব ডিরেক্টরস, যেখানে থাকবেন হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিরা। আগামী সপ্তাহেই হতে পারে বোর্ড গঠন। হাসপাতালের 10% মালিকানা সরকারের, আর 90% মালিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন উপাচার্য, ব্যবস্থাপনা পরিচালক একজন উপাচার্য, আর প্রধান নির্বাহী নেওয়া হবে বাইরে থেকে, যার কর্পোরেট হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা আছে। পরিচালনা পর্ষদই গঠন করে দিবেন নিয়োগ কমিটি। তাদের অধীনে শুরু হবে নতুন করে জনবল নিয়োগ। কর্পোরেট হাসপাতালের মতো এটি পরিচালনায় থাকবেন একজন প্রধান নির্বাহী। বেতন কাঠামো হবে আলাদা। প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কেউ। বেতন ছাড়াও লভ্যাংশ পাবেন স্বাস্থ্যকর্মীরা। সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এখানে আমরা হায়ার্ড ম্যানেজমেন্টের জন্য লোক আনা হবে। ইট উইল বি কমপ্লিটলি সেপারেট ইউনিট। It will be a super specialized hospital. এখানে অন্য কোনো কিছু, এটা প্রফিট আর নট প্রফিটে হবে। যা প্রফিট হবে কেউ এখান থেকে নিতে পারবে না, এখানে ইনভেস্ট হবে এবং অত্যন্ত উন্নত মানের সেবা হবে। সকল মানুষই বাংলাদেশে সেবা নিতে পারবে। স্বাস্থ্য বিভাগ বলছে, রোগীদের বিদেশমুখিতা কমাতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তারা, যার সেবা মূল্যও থাকবে সীমার মধ্যে। একেবারেই বিশ্বমানের হাসপাতাল হবে ইনশাল্লাহ। আমরা আগামী 2 মাসের ভিতরে এটা উদ্বোধন করবো, দেখবেন তখন এটা উন্নত মানের চিকিৎসা হবে, উন্নত মানের ডাক্তার থাকবে, পরীক্ষা কার্যক্রম উন্নত মানের হবে। কাজে ন্যাচারালি ডাক্তাররা রোগীরা অনেকে বিদেশে যাবে না। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ সাবস্টিটিউট বাই দিস থিং। হাসপাতালটির উদ্বোধন হয় 2022 সালের 14 সেপ্টেম্বর। শয্যা 758, আছে 100 শয্যার আইসিইউ ইউনিট, 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। বিশেষায়িত সেবার জন্য রাখা হয়েছে লিভার, কিডনি, কার্ডিয়াক সহ 5টি সেন্টার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ঢাকামুখী লেনে আমতলী এলাকায় আজও 15 কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রী এবং চালকরা। আমরা এই বিষয়ে সরাসরি জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মহাসড়কের এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন? যাত্রী চালকরা কি বলছেন? লোপা, আসলে আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে একদিনেই সৃষ্টি হয়নি। এটি কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একই বেহাল দশাতে কিন্তু, বিশেষ করে এই রোডে চলাচলকারী যারা যাত্রী চালক রয়েছেন তাদের, অর্থাৎ কুমিল্লা ঢাকা অভিমুখী কুমিল্লা অংশের যে আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু আসলে সড়কের যে খানাখন্দ এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে আসলে দীর্ঘদিন মেরামত না করার ফলে কিন্তু এটি তীব্র আকার ধারণ করে এবং এরপর থেকেই কিন্তু আসলে যানজটের শুরু হয়। বিশেষ করে গত বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। আসলে এখন কুমিল্লা আজকে সকাল থেকে কিন্তু প্রায় 15 কিলোমিটার অংশের যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চালকদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি, তারা বলছেন যে আসলে যেই জায়গাটি তারা সংস্কার করছেন সেটি কিন্তু আসলে দীর্ঘস্থায়ী সংস্কার হচ্ছে না। অর্থাৎ ইট এবং বালু দিয়ে সংস্কার করার ফলে অল্প বৃষ্টি হলেই কিন্তু ধুয়ে মুছে আবার একই অবস্থায় পৌঁছে যাচ্ছে। ফলে যারা চালক রয়েছেন তাদের ভোগান্তি এবং যাত্রীদের ভোগান্তি কিন্তু একই অবস্থা রয়েছে। তো এখানে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু এমন অবস্থায় চলবে, এমনটা কিন্তু আসলে হাইওয়ে পুলিশও বলছে। তারাও আসলে হিমশিম খাচ্ছে এই সড়কের যে যানজট নিরসনে ভূমিকা রাখতে গিয়ে, কিন্তু তাদেরও অবস্থা একেবারে শোচনীয়। কারণ উল্টো পথেও কিন্তু আসলে যাত্রীবাহী যে যানবাহনগুলো
সেটি ঢুকে যাচ্ছে এবং ইউটার্নগুলোতে গিয়ে কিন্তু আরো এটি যে যানজটের তীব্র আকার ধারণ করছে। ফলে সড়কের ভোগান্তি যত সময় যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েই চলেছে। এখন কিন্তু তীব্র রোদের মধ্যেই কিন্তু যাত্রী চালকরা অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পর পরে আসলে কিছু যানবাহন ছাড়া হচ্ছে, যেগুলো যাচ্ছে আবার নতুন করে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছি খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে, দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার, একথা বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সেমিনারে মন্ত্রী আরও জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের সাথে দেশের 7 কোটি মানুষের ভাগ্য জড়িত। তিস্তা প্রকল্প সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই স্টাডি শেষ করে তিস্তা প্রকল্প সামনে আনা হবে। পদ্মা ব্যারেজ সেটা বাস্তবায়িত করার জন্য প্রকল্প হাতে নিয়েছি। 2016-তে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হবে, কিন্তু সেটা সেই সময় আলোর মুখ দেখে নাই। আমরা ইতিমধ্যে এই প্রজেক্ট হাতে নিয়েছি এবং এই প্রজেক্টের সঙ্গে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মানুষের ভাগ্য জড়িত। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে দিশেহারা জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দারা একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, পাকা সড়ক ও ফসলি জমি। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে ড্রেজিংয়ের কারণেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 11 সদস্যের সংসার হলেও জমিতে ফসল ফলিয়ে সচ্ছলতার সাথেই কাটত জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি গ্রামের কৃষক আব্দুল মজিদের দিন। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হবার জোগাড় ষাটোর্ধ্ব মজিদের। অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে তার জমি জমা। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। আমার এই 90% জমি এখানে। এই 90% জমি দিয়ে আমার বউ বাচ্চা গরু বাছুর সব চলে। আমার যেমন মনে করেন আর আবাদি কোনো জমি নাই। এই জনপদকে প্রতিদিনই একটু একটু করে গ্রাস করছে ব্রহ্মপুত্র। নদী গর্ভে গেছে বাড়িঘর, আবাদি জমি, ভেঙে গেছে পাকা সড়কও। চোখের সামনে সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এই বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু? তাহলে মনে করেন যে আমরা আর কোনো মিহে যাওয়ার কোনো অবদান নাই। টাওয়ার ছিল নদীর পশ্চিম পাশে, ওখান থেকে ভাঙ্গা মানে এত দূর পর্যন্ত আসছে। আর রাস্তা ছিল 1 কিলোর বেশি রাস্তা, মানে নদীতে পড়ে গেছে। এই এলাকার গরু কাঙাল যা আছিল সব কিছু যায় নদীর ভিতরে, পোলাবানের খাদ্য মিলব না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তবুও স্থানীয়ভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়া ভাঙনের কারণ হিসেবে সরকারিভাবে ড্রেজার দিয়ে নদী খননকেও দুষছেন তারা। আশেপাশে যে কাম করতে আছে আঙ্গুরে কোনো কাজ করে না। এলা জমিন আসির নদী ভাঙ্গা গেল, এখন কি করে রাখাম? দেশের সরকার থাকতে যদি এইভাবে আমরা নদীতে ভাইসা জায়গা যমুনার নাগাল, তাহলে আমরা কিভাবে চলবো? 2 বছর আগে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে নদীটা খনন করা হয়। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার বেশ কিছু জায়গা যেগুলো ভাঙ্গন কবলিত সেগুলো সরজমিন ভিজিট করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে বারংবার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তার প্রেক্ষিতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতোমধ্যেই জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজটি গতকাল শুরু হয়েছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে চালু করা ফ্যামিলি কার্ড হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফেম আয়োজিত নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও এর যথাযথ বাস্তবায়ন হয়নি।
তবে গত 5 দশকে শিক্ষা, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। সমাজে নারীর অবদান বাড়লেও সেই অনুযায়ী স্বীকৃতি এখনো মিলছে না বলেও মন্তব্য করেন তিনি। ওই 5 জনের মধ্যে যে নারী প্রধান একটু সিনিয়র, তাকে আমরা ওই ফ্যামিলি কার্ডের চিফ করছি। আমরা যে মাসিক যে প্রণোদনাটা, এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে আমরা, ইট ইজ নট তাকে টাকা দেওয়া, আমাদের এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। ওই মা যাতে তার বাচ্চার জন্য, স্কুলের জন্য সে পয়সা খরচ করতে পারে, বাচ্চার ফুডিং এর জন্য যদি কোনো সাপ্লিমেন্ট লাগে, খাওয়ার কোনো সাপোর্ট লাগে, সেটা করতে পারে। সার্বভৌমত্ব রক্ষা আর দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে থাকা, এই 2 লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পানির সংকট নিরসনে নেওয়া হচ্ছে নানা রকম উদ্যোগ। দুর্গম পাহাড়ে জরুরি পরিস্থিতি মোকাবেলাতেও প্রস্তুত বাহিনীর সদস্যরা। বান্দরবান থেকে আহমেদ রেজার প্রতিবেদন আর ছবি তুলেছেন তানভীর মিজান। রাতের ঘন অন্ধকার, চারপাশে গহীন পাহাড়, দুর্গম এই পথে ছুটে চলেছেন সেনা সদস্যরা। যে কোনো সময় আসতে পারে বিপদ, দেখা দিতে পারে জরুরি পরিস্থিতি। তবুও দায়িত্ব পালনে নেই বিন্দু পরিমাণ শিথিলতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা আর পাহাড়ি জনপদের শান্তি নিরাপত্তা নিশ্চিতই লক্ষ্য। মাঠে শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে দুর্গম পাহাড়ের শিশুরা। সীমান্ত ঘেঁষা বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হয়েছে ছাত্রাবাস। একই ধরনের ছাত্রাবাস রয়েছে রুমাতেও। 19 বছর হয়ে গেছে। প্রত্যেকটি বছর সেনাবাহিনী আমাদেরকে ফিরে তাকায়, চায়, দেখে আমাদের চালায়। এদের অর্থায়নে প্রতিষ্ঠানটা মোটামুটি চলে। খাতা, কলম, বই হতে যাবতীয় খাওয়া দাওয়া সমস্ত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে। রুমাজনের বেথেলপাড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হচ্ছে 1 লাখ লিটার ধারণ ক্ষমতার পানি সংরক্ষণ ব্যবস্থা। এছাড়া সীমান্ত সড়ক নির্মাণের ফলে দুর্গম পাহাড়ের অনেক এলাকায় এখন আগের মতো 2-3 দিন নয়, পৌঁছানো যাচ্ছে মাত্র 2-3 ঘন্টায়। পাহাড় ধস কিংবা বন্যা, দুর্গম এলাকায় যখন স্বাভাবিক যোগাযোগও কঠিন হয়ে পড়ে, তখন খাদ্য ও জরুরি সহায়তা নিয়ে ছুটে যান সেনা সদস্যরা। একদম দুর্গম এলাকা, যেখানে শিক্ষা পৌঁছাতে পারে না, ওখানে স্কুলের ব্যবস্থা করে দিছি। আবার ত্রাণের থেকে শুরু করে আপনার সিটের কম্বল থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করে। পাহাড়ের দুর্গম জনপদে গত 1 বছরে প্রায় 1,15,000 মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে রুমার 33টি পাড়ার 65 জন নারীকে ধাত্রী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ওখান থেকে হাসপাতাল অনেক দূরে, ডাক্তার দোকানও অনেক দূরে, ওই জন্য যাতে আমরা সহজে চিকিৎসা দিতে পারি ওই জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, ওষুধপত্র দেওয়া হয়েছিল। ওষুধপত্র শেষ হয়ে গেলে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আবার চিকিৎসা দিই। এছাড়া বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা পাহাড়ি জনপদে পৌঁছাচ্ছে সৌরবিদ্যুৎ। পাড়ার হেডম্যান ও কারবারিদের হাতে তুলে দেওয়া হয়েছে সোলার প্যানেল ও ব্যাটারি। নিরাপত্তার পাশাপাশি পাহাড়ের সম্প্রীতি ও পারস্পরিক আস্থা ধরে রাখতেও কাজ করছে সেনাবাহিনী। 11টি জাতিগোষ্ঠীর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এভাবে কাজ করে যাচ্ছে, যার দরুন এখানে কে বাঙালি কে পাহাড়ি কোনো জাতি ভেদাভেদ নেই। আমরা সবাই সম্প্রীতির বন্ধনে বেষ্টিত হয়ে কাজ করে যাচ্ছি। ভূরাজনৈতিক গুরুত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 217 জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফ করছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যদি সুযোগটা কোথায় স্যার, কয়টি বুথ থাকবে? বুথ তো না, বুথ তো হচ্ছে বাক্স থাকবে, বক্স থাকবে, ওই স্পেসে একটাই, তিনটা বক্স থাকবে, যার কনভিনিয়েন্সেস জানি, যাতে উনি তার নিয়ারেস্ট একটা পসিবল বক্সে ওটা ড্রপ করতে পারেন। একটা জানতে চাচ্ছিলাম যে যখন জামাত জোট একটা প্রার্থী ঠিক করেছে, বিএনপি তাদের একটা প্রার্থী ঠিক করবে,
বিএনপি কোনো প্রার্থী জামাতে প্রার্থীকে অথবা বিএনপি কোনো এমপি জামাতে প্রার্থীকে অথবা জামাতে কোনো এমপি বিএনপি প্রার্থীকে ভোট দিলে সেটাকে ফলো করছে কি অথবা করবে কিনা, এটা নির্বাচনের সাথে সম্পর্কিত না, এটা রাজনৈতিক প্রশ্ন, আপনি রাজনৈতিক নেতাদের প্রশ্ন। ধন্যবাদ আপনাদের। দর্শক, নির্বাচন কমিশনে ব্রিফ করছিলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি সেখানে ছিলাম। ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 132 জনে, আহত 5 শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা মানুষের আর্তনাদ। তাদের জীবিত উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অভিযান। ত্রাণ তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ভয়াবহ কম্পনে মুহূর্তেই ধসে পড়ে ভবন, রাস্তায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক ঝটকায় বদলে গেছে কলম্বিয়ার বেশ কয়েকটি শহরের চিত্র। সোমবার স্থানীয় সময় সকাল 7:34 অনুভূত হয় শক্তিশালী ওই কম্পন। গভীরতা ছিল 103 কিলোমিটার। কেন্দ্র ছিল পশ্চিমাঞ্চলীয় চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন, ফাটল ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় শতাধিক স্থাপনা। শক্তিশালী কম্পন অনুভূত হয় পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা ও আশেপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিজালেস, কুইবদো ও মেডেলিন সহ আরও কয়েকটি শহর। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। শহরের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত। হাসপাতাল ও স্কুলে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগ তৎপর উদ্ধার কাজে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কিনা খুঁজে দেখা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা 4 জনকে উদ্ধারের চেষ্টা করছি। সেখানে একটি ছোট কুকুরও আছে। আমাদের বিশ্বাস কুকুরটি এখনো বেঁচে আছে। আমরা আশাবাদী মানুষগুলোকে নিরাপদে বের করে আনতে পারবো। উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও। ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজছেন কেউ, আবার কোথাও চলছে জীবিতদের উদ্ধারের মরিয়া চেষ্টা। ভেতরে আটকে পড়া মানুষটি কারোর স্বজনও। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা যায় না, সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষয়ক্ষতি ব্যাপক, বহু মানুষ আহত হয়েছেন, কয়েকজনের মৃত্যুর খবরও পেয়েছি। আমাদের সবার উদ্ধার কাজে সহযোগিতা করা উচিত। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্প। ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। চলমান উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদল করল ইরান। 6 গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে নতুন কমান্ডার, যাদের সবাই অভিজ্ঞ এবং কট্টরপন্থী। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলা হচ্ছে এতে আরও শক্তিশালী হবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। যে কোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত, বিশ্বকে সে বার্তা দিতে চান মোজতবা খামেনি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর পর থেকেই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে তার সাথে সাক্ষাতের কথা জানালেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বৈঠকের পরপরই এলো ইরানের সামরিক নেতৃত্বে রদবদলের খবর। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইস্যুতে কঠোর অবস্থানে থাকা তেহরানের 6টি শীর্ষ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে নতুন কমান্ডার। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন IRGCর গুরুত্বপূর্ণ পদে, আর তাদের সবাই কট্টরপন্থী হিসাবে পরিচিত। তেহরানের দাবি এবার আরও শক্তিশালী হবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। মহসিন রেজাইকে করা হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসাবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তার শক্ত অবস্থান নজর কেড়েছে সবার। IRGCর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে আহমদ ওয়াহিদিকে। সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের দায়িত্ব পেয়েছেন আলী আবেদুল্লাহি। আর IRGCর নৌবাহিনীর নতুন নেতৃত্বে এসেছেন আলী আজমাই। সামরিক নেতৃত্বে এতগুলো পরিবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবেই দেখছেন না অনেকে। তাদের মধ্যে যুদ্ধ পরবর্তী ধাপের জন্য কমান্ড কাঠামো আরও সুগঠিত করেছে তেহরান।
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিতে চায় তেহরান। অনেক বিশ্লেষক মনে করছেন যুক্তরাষ্ট্র যে খুব সহজেই এই সংঘাত থেকে বের হতে পারবে না তারই ইঙ্গিত দিচ্ছে এই নতুন নেতৃত্ব। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।